সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকার ছেলে খেলা করছে। যেভাবে পরিকল্পিতভাবে 1 তারিখ এবং 6 তারিখ 1 তারিখ থেকে 6 তারিখ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জানা সত্ত্বেও কল্পনা মাফিক 7 তারিখে লকডাউন ডাকা হয়েছে, তেমনি নিটের ক্ষেত্রেও আমরা দেখলাম সুপ্রিম কোর্টের আদেশকে পুরোপুরি অবমাননা করে 13ই সেপ্টেম্বরের পরীক্ষাকে বানচাল করার জন্য একই সপ্তাহে 3 দিন 7, 11, 12 লকডাউন করা হয়েছে। তার মানে এই সরকার সর্বোচ্চ আদালতের আদেশকেও অবহেলনা করতে চায়। বিষয়টা যেটা দাঁড়িয়েছে, এই রাজ্যের সাথে অন্য রাজ্যেও, আমি আপাতত এই রাজ্যেরই কথা বলবো, কয়েকটি কলেজ তারা ইঞ্জিনিয়ারিং এ ঘরোয়াভাবে কিছু ছাত্রকে নাম্বার দিয়ে পাশ করিয়ে দিয়েছে। তারা হায়ার এডুকেশনের জন্য, সার্ভিসের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আদেশের পর তাদের ভবিষ্যৎ অন্ধকার। যদিও সে ছাত্রের পরিমাণ কম, কিন্তু একজনও ছাত্র এই সরকারের খামখেয়ালিপনার শিকার কেন হবে? এবং যেটা মমতা ব্যানার্জি কোনো ছাত্রদের সাথে কথাবার্তা না বলে, কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কথাবার্তা না বলে, ইউজিসির মতামতে তোয়াক্কা করে একতরফা যে সিদ্ধান্ত নিয়েছেন যে নিট পরীক্ষা বিরুদ্ধে আমরা মত গড়ে তুলব এবং সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশও দিই, এবং পরিকল্পিতভাবে লকডাউন, এই পরীক্ষা বানচালের জন্য একই সপ্তাহে 3 দিন লকডাউনের আওতায় নেওয়া হলো। মানে সরকারি তন্ত্রের সম্পূর্ণ দুর্ব্যবহার এর মাধ্যমে মমতা ব্যানার্জির সরকার করবে। আসল ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ এবং নিটে বিভিন্ন ক্ষেত্রে ছাত্র পাশের নাম করিয়ে একটা বিরাট অঙ্ক নির্বাচনী ফান্ডের জন্য তোলার পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্টের এই আদেশ। আর সেই কারণে এত চিৎকার, কারণ এরা ভেবেছিল যেভাবে ছাত্র ভর্তির ক্ষেত্রে তৃণমূল পয়সা রোজগার করে, দলীয় ফান্ড জোগাড় করে, একইভাবে তৃণমূল কংগ্রেস ছাত্র পাস করানোর নাম করে পয়সা রোজগারে ইলেকশন ফান্ড বানানো, তৃণমূলের ফান্ড বানানোর একটা ষড়যন্ত্র করেছিল। অকস্মাৎ সেই ষড়যন্ত্রের মুখে ছাই পড়ে গিয়েছে পরীক্ষার এই আদেশ আর সুপ্রিম কোর্টের রায়। আর সেই কারণেই তেলে বেগুনে জ্বলে উঠে নানাভাবে এই পরীক্ষাকে বানচাল করবার ষড়যন্ত্র চলছে। এই আসল সত্যকে বুঝতে হবে। এই সরকার পয়সা রোজগারের জন্য যে কোনো মাধ্যমকে গ্রহণ করতে পারে।
যেভাবে বেসরকারি হাসপাতালগুলি রেট বাড়িয়ে দিয়ে পেছন দরজা দিয়ে তৃণমূলের ফান্ড তোলার ষড়যন্ত্র হচ্ছে, একইভাবে স্কুলগুলো লকডাউন থাকার পরেও তাদের ক্যারিকুলাম অ্যাক্টিভিটি থেকে শুরু করে ফিস বাড়িয়ে নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে ছাত্রের পরিবারকে শোষণ করবার যে চিত্র আমরা এতদিন দেখলাম, ছাত্র ভর্তির নাম করে অনলাইন হওয়া সত্ত্বেও পুরোপুরি পয়সা তোলার নীতি তৃণমূল কংগ্রেস চালালো। এখন একই নীতিতে ছাত্র পাশ করাবার নামে নির্বাচনী তহবিল সংগ্রহের পরিকল্পনা পর্দা সম্পূর্ণ ফাঁস হয়ে গেল। এটাই হচ্ছে মূল কারণ। সেই কারণে বাংলার ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বদা খেলাই করেছে, যার জন্য তৃণমূল কংগ্রেসের সাহস নেই ছাত্রদের সরাসরি তৃণমূল পার্টিতে যোগদান করার কথা বলা, যুবক যুবতীদের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বলার সাহস তৃণমূল কংগ্রেসের নেই, বা ওই মুখ তৃণমূল কংগ্রেসের নেই। সেই কারণে এখন নতুন একটা ছাত্র ধরা, যুবক যুবতী ধরা একটা নতুন ফাঁদ পেতেছে। সেই ফাঁদটি হচ্ছে ইউথ ইন পলিটিক্স। এটা পুরোপুরি দেখলে বোঝা যাবে যে ছাত্রছাত্রী বা যুবক যুবতীদের পলিটিক্সে আহ্বান করা হচ্ছে। পলিটিক্স মানে যে কোনো দল, যে কোনো দলে যে কোনো মতে যুবক যুবতীরা আসুক, এটাই হচ্ছে এর বক্তব্য। কিন্তু আসলে এই সাইডে যখন গিয়ে দেখবেন, এই সাইডের আড়ালে পুরোপুরি তৃণমূলের প্রচার যন্ত্র চলছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচার, বিজেপি বিরোধী সমস্ত কথাবার্তা, এই সমস্ত পুরোপুরি তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ডের হাতিয়ার করা হচ্ছে। এটা তার মানে কি? তার মানে প্রশান্ত কিশোর জানে, তৃণমূল জানে যে সরাসরি যুবক যুবতীদের, ছাত্র ছাত্রীদের তৃণমূলে যোগদান করার কথা বললে এই পশ্চিম বাংলায় কোনো ছাত্র ছাত্রী, কোনো যুবক যুবতী অন্তত আর যাই করুক তৃণমূল কংগ্রেস করবে না, এটা বুঝে গেছে। সেই কারণের জন্য এদেরকে মুখোশের আড়ালে কাজ করতে হচ্ছে, তৃণমূলকে মুখোশ করতে হচ্ছে, তৃণমূলের আসল ছদ্ম রূপকে চাপা দেওয়ার জন্য। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্য দশা কোথায় এসে থেকেছে। যুবক যুবতীদের প্রভাবিত করতে তৃণমূলের আয়ু মাত্র 7 মাসও নেই, আর মমতা ব্যানার্জি চিৎকার করে শিল্পায়নের কথা বলছে। এই শিল্প আসবে, সেই শিল্প আসবে। কত শিল্প এলো পশ্চিম বাংলায়, একটা শিল্প টিকেছে? বড় বড় আইটি সেক্টরের শিল্পপতিকে এখানে আনিয়ে কত ঢঙ্ক নিনাদ করা হলো। সেই শিল্পপতি যাবার আগে বলে গেছে, আর যেখানেই শিল্প তৈরি করি বাংলায় অন্তত নয়। টাটার ন্যানোর দুরবস্থা দেখার পর পশ্চিম বাংলায় শিল্পের মন্দা চলছে, ব্যবসায় মন্দা চলছে। সারা দেশে বিনিয়োগ হলেও পশ্চিম বাংলা থেকে ব্যবসা গুটিয়ে লোকেরা অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী যখন দেখছে তৃণমূল কংগ্রেসে যুবক যুবতীরা আসছে না, ছাত্র ছাত্রীরা আসছে না, সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী একদিক দিয়ে ছাত্র ছাত্রীদের শিল্পের নাম দিয়ে চাকরির টোপ, চাকরির লোভ দেখাচ্ছে। এ যেন সেই গাধার সামনে গাজর ঝোলানোর গল্প। মুখ্যমন্ত্রী বাংলার যুবক যুবতীদের
গাধা ভাবছে গাধা, আর সেই কারণে তাদের সামনে শিল্পের নামে চাকরির টোপ ঝোলাচ্ছে, আর পেছন দরজা দিয়ে ওর মাস্টার ছাত্রছাত্রীদের নন পলিটিক্যাল ফোরামের মাধ্যমে তৃণমূল করার ষড়যন্ত্র চালাচ্ছে। এটাই তৃণমূলের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অবস্থার এটাই পরিণতি। শিল্প গড়বে যাদের আয়ু 7 মাস, 7 মাস পরে থাকবে কি থাকবে না সরকারে, সেটা যারা নিজেরা জেনে গেছে। নইলে মুখ্যমন্ত্রী কখনো বলে সাউথ 24 পরগনা এসপি কে বলে আমি থাকবো না, আমার সরকার চলে যাবে বলে তুমি কি কাজ করা বন্ধ করে দিয়েছ? মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার বক্তব্য নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পুরো ঘুরে বেড়াচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার একজন এসপি কে বলছে যে আমি থাকবো না, তার মানে তার সরকার চলে যাবে, উনি মুখ্যমন্ত্রী থাকবে না। সেই কারণে এসপি এই মুখ্যমন্ত্রীকে পাত্তা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করছে, সেটাও বিনীতভাবে। মুখ্যমন্ত্রীর যে চিরাচরিত স্বভাব, চিরাচরিত বাচন ভঙ্গি, সেই ভঙ্গি থেকে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে উনি বলছে তুমি কি আমি ক্ষমতায় থাকবো না তার জন্য টাইম দিচ্ছ না? এর থেকেই তো বোঝা যাচ্ছে যারা চলে যাওয়ার থেকে মন বানিয়ে নিয়েছে, তারা নতুন করে যুবক যুবতীদের আজকে লোভ দেখিয়ে, শিল্পের টোপ দেখিয়ে, চাকরির ফাঁদ পেতে বাজবার চেষ্টা করছে। কি করে হবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি পদে পদে মিথ্যাচার করে এসছে। আমি আপনাদের সামনে একটি ছক ধরছি, যে ছকটিতে সারা দেশে টেস্টিং এর হার প্রতি 10 লক্ষে হিসাবে যদি আমরা ধরি, এখানে সেই টেস্টিং এর হার 140 জন 10 লক্ষের হিসাবে ধরা হচ্ছে। তাতে দেখুন মোটামুটি ইন্ডিয়ার গড় অ্যাভারেজ 580, গোয়ায় টেস্টিং এর হার 1826, সেখানে পশ্চিমবাংলায় টেস্টিং এর হার 365। তার মানে 365 দিনে বছর, প্রতিদিন একটা, এক বছরে 365টা টেস্টিং। এ হচ্ছে বাংলার গড়। আর মুখ্যমন্ত্রী কি বললেন? আমরা র্যান্ডম টেস্টিং এর ব্যবস্থা করছি, ওই করছি, সেই করছি, এই এনেছি, সেই এনেছি, সেই মেশিন এনেছি। কোথায় গেল মেশিন? কোথায় গেল সে সমস্ত সাজ সরঞ্জাম? টেস্টিং এর এই দুরবস্থা কেন? এর জবাব বাংলার মানুষ চায়। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। পশ্চিম বাংলায় প্রায় 5 মাস যাবত করোনা সংকটের কারণে গাড়ি ঘোড়া রাস্তায় চলে, যানবাহন প্রায় বন্ধ ছিল। 3 মাস তো টোটালি বন্ধ ছিল, আরো 2 মাস পুরোপুরি যান চলাচল শুরু হয়নি, এখনো হয়। স্বাভাবিকভাবে যত যান চলাচল সারা বাংলায় করে সেই পরিমাণ যান চলাচল করছে না। কিন্তু রাস্তার অবস্থা দেখুন, যারাই রাস্তায় বেরোবেন দেখতে পাবেন কলকাতা শহরতলির দিকে, একটু গ্রাম এলাকার দিকে, ডিস্ট্রিক্ট এলাকায় যাবেন, দেখবেন ব্রেক ভ্যান কত গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, লাগাতার ব্রেক ভ্যান গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, খানা খন্দে ভরে গেছে রাস্তাঘাট। তাহলে 5 মাস গাড়ি না চলে রাস্তার এই বেহাল অবস্থা, এই ভাঙচুর অবস্থা রাস্তা। তার মানে 5 মাস যদি
কলকাতা এবং তৎসংলগ্ন এরিয়ায় যে পরিমাণ গাড়ি চলতো সেই পরিমাণ গাড়ি চললে কি অবস্থা হতো? তার মানে স্বাস্থ্য ব্যবস্থাতেও এই সরকার ফেল, রাস্তা ব্যবস্থাতেও এই সরকার ফেল। সব দিক দিয়ে এই সরকার এক চরম দুর্নীতির আশ্রয় নিয়েছে। আর সেই কারণে এখন বাঁচার জন্য সোনিয়া গান্ধীকে মনে পড়েছে। কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, স্মরণও করাতে চাই, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাতে হাত ধরে সারা দেশের তাবৎ তাবৎ নেতাদের আপনারা দেখেছিলেন। সবাই ভেবেছিল এত বড় বড় নেতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসছে, তৃণমূলের বুকের ছাতি 56 ইঞ্চি হয়ে গিয়েছিল, কি না কি করে ফেলবে। হাত ধরাধরি করে 18টা সিট খুইয়ে তৃণমূলকে এখন বিসর্জনের রাস্তায় হাঁটতে হচ্ছে। সেই কারণে আমি আবার পরিষ্কার ভাবে বলতে চাই, সোনিয়া গান্ধীর নিজেরই অবস্থা টলমল, পার্টিতে ভাঙনের অবস্থা, কংগ্রেস ক্ষয়িষ্ণু, সেই দলকে ধরে বাঁচার কোনো রাস্তা নেই। আজকে মমতা ব্যানার্জি দল কংগ্রেস এবং সিপিএম কে সঙ্গে নিয়ে বাঁচতে চাইছে। বহু আগেই আমি এখানে বলেছিলাম কংগ্রেস সিপিএম বাঁচাতে পারবে না, কারণ বিজেপি মানুষের সাথে জোট করেছে, বিজেপি জনগণের সাথে জোট করেছে, জনগণের জোট। সেই কারণে কংগ্রেস সিপিএম তৃণমূল জোট বাঁধলেও জনগণের জোটে ভারতীয় জনতা পার্টিকে কোনোভাবেই বেগ দিতে পারবে না। এটাই হচ্ছে ভবিতব্য, আর এটাই হতে চলেছে। এইটুকু আমার বলার আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা এই রাজ্যপাল আজকের এই মানে মুখ্যমন্ত্রীর গতকালের যে ঘোষণা, সেপ্টেম্বরে পরীক্ষা নয়, কোনোভাবে অক্টোবরে বা অফলাইন বা অনলাইনের কথা ভাবনা চিন্তা হচ্ছে। এই পরীক্ষা পিছনো এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে রাজ্যপাল টুইট করেছেন। তার মূল বক্তব্য যেটা, যে রাজনীতির আঙিনায় টেনে আনা হচ্ছে, সমস্ত ঘটনাটাকে রাজনৈতিক একটা রাজনৈতিক মানে পলিটিসাইজ করা হচ্ছে। এইটা কি বলবেন? রাজ্যপাল যেটা বলছে আমি কিন্তু সেটাকে অস্বীকার করছি না, কিন্তু আমি কিন্তু অন্য আরেকটা কথা বলছি। রাজনীতির আঙিনায় টেনে আনার কথা কেউ কেউ বলছে, আমি বলছি রোজগারের আঙিনায় টেনে আনার কথা। সেই কারণে আমার বক্তব্যটা সম্পূর্ণ ভিন্ন। আগে রোজগার তৃণমূলের কাছে, তারপরে রাজনীতি। যাবার আগে বাঁচার শেষ চেষ্টা, যাবার আগে কামিয়ে যাবার শেষ চেষ্টা। সেই কারণে রাজনীতির আঙিনা তো আছেই, প্রাধান্য তৃণমূলের কাছে রোজগারের আঙিনা। রোজগারের আঙিনায় আগে টেনে আনছে শিক্ষাকে, তারপরে রাজনীতির আঙিনা, যেটা সম্পূর্ণ বেআইনি। উনি কি করে জানলেন সেপ্টেম্বর মাসের পর পরীক্ষা হলে ঠিক হবে? উনি কি গণৎকার? তাহলে জ্যোতিষশাস্ত্রের বোর্ড লাগিয়ে বসে বলুন নবান্নে। নবান্নটাকে তো তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছে, তৃণমূলের বোর্ডটা লাগানো বাকি। আর ওখানে এখন জ্যোতিষ সম্রাজ্ঞী মমতা ব্যানার্জি একটা বোর্ড লাগিয়ে বসে বলুন। ভূত ভবিষ্যৎ যখন উনি সব জানেন। সেই কারণে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা করা যাবে না, সেপ্টেম্বরের পরে করলে সব ঠিক থাকবে। উনি কি করে জানেন? বিরাট বিশেষজ্ঞ। তার নমুনা তো বাংলার মানুষ টের পাচ্ছে। স্বাস্থ্য পরিষেবার অবস্থা কি? স্বাস্থ্য দপ্তর ওনার একদম ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রক ওনার সবচেয়ে খারাপ অবস্থা।
অতএব উনি মাঝে মন্ত্রীদের নাম্বার দিচ্ছিলেন, একবারই দিয়েছিলেন, আর নাম্বার দেন না কেন? কারণ জানে অন্য মন্ত্রীরা 2, 3, 4, 5, 7, 10 নাম্বার পেলেও মমতা ব্যানার্জি প্রত্যেকটা ডিপার্টমেন্টে 0 পাবে, 0 নয়, -0। সেই কারণের জন্য একবারই মন্ত্রীদের নাম্বারের পরীক্ষা হয়েছিল, তারপরে পরীক্ষা বন্ধ করে দিয়েছে। যে কতবার আর 0 পাওয়া দপ্তরকে ফার্স্ট পজিশন পাওয়াবে, সেই কারণে আপনা থেকে বন্ধ হয়ে গেছে। ছাত্রদের একটা অংশ দাবি করছে যে এই মুহূর্তে পার্লামেন্ট বন্ধ, এই মুহূর্তে বিধানসভাগুলো বন্ধ, ট্রেন চলছে না, বাস চলছে না, তাহলে শুধু এই ছাত্রদেরকে কেন জিডিপি বানানো হবে? ছাত্রদের বক্তব্য যে নেতৃত্বের যারা, যদি তাদের সন্তানরা থাকে, সত্যি কি এই অবস্থায় তারাও পরীক্ষা দিতে পাঠাবে? কোন ছাত্রদের বক্তব্য নয়। মমতা ব্যানার্জি বলার পরেই এই রাজ্যের ছাত্ররা প্রথম মুখ খুলেছে। তার আগে একটি ছাত্রকে আমরা এর বিরুদ্ধে একটা শব্দ বলতে শুনি। উল্টো 7 তারিখে ল এক্সাম আছে সারা ভারতবর্ষে। উল্টো আমার কাছে ছাত্ররা ফোন করেছে, প্রচুর ছাত্রের ফোন আমি পেয়েছি, যে ল এক্সাম সারা ভারতবর্ষে 7 তারিখে, আর ওই দিন মুখ্যমন্ত্রী বন্ধ দেখে দিল, অর্থাৎ লকডাউন। এটা আর আমি লকডাউন বলি না, বন্ধ, রাজনৈতিক বন্ধ, তৃণমূলের বন্ধ, 7 তারিখ দেখে দিল। যদিও সেই পরীক্ষা এখন 28 তারিখ হয়েছে, 28 সেপ্টেম্বর হয়ে গেছে, কিন্তু ওই পরীক্ষাকে বানচাল করার জন্য এটা করা হয়েছে। কোন ছাত্র প্রতিবাদ করে? আপনি মমতা ব্যানার্জি বলার আগে একটি ছাত্রের নাম বলুন। ভাবাবেগে কথা বললে হবে না, তথ্য দিয়ে কথা বলতে হবে। একজনও ছাত্র প্রতিবাদ করেছে? একজনও ছাত্র ইউজিসি কে কোন রকম কিছু লিখেছে? কোন ছাত্রের বিবৃতি একটা টিভিতে, একটা পেপারে, একটা সংবাদ মাধ্যমে, একটা সোশ্যাল মিডিয়া এসছে? আমাকে দেখান। কোন ছাত্রের বক্তব্য আসেনি। মুখ্যমন্ত্রী উস্কে দেওয়ার পর তৃণমূল রূপী ছাত্র যারা, তারা এই সমস্ত ফ্যাকরা তুলছে। আমাদের চেয়ে অনেক গরিব রাজ্য, আমাদের চেয়ে অনেক গরিব রাজ্য হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা যদি ছাত্রদের কনভেন্সের ব্যবস্থা করে, সরকারি ব্যবস্থায় পরীক্ষার্থীদের আনার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষা নিশ্চিত করতে পারে, যেটা সম্পূর্ণ বিজেপি বিরোধী, নন বিজেপি একটি সরকার, তারা যদি ছাত্রদের জন্য এত দূর এগিয়ে আসতে পারে, এত বড় ছাত্র দরদি মমতা ব্যানার্জি কেন ছাত্রদের জন্য বাসের ব্যবস্থা, সাধনের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করার জন্য উদ্যোগী হলেন না? কেন ওকে বন্ধ রাখতে হলো? পরীক্ষা বানচাল করার জন্য, ল বানচাল করার জন্য 7 তারিখ বন্ধ, আর 11-12 তারিখ নিট পরীক্ষা বানচাল করবার জন্য বন্ধ রাখতে হলো। উস্কানি দিতে হলো ছাত্রদের। সুপ্রিম কোর্টে যান। কেউ গিয়েছে সুপ্রিম কোর্টে? উনি উস্কাচ্ছেন। তার মানে কি? তার মানে ছাত্রদের প্রভাব করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্মৃতি বিরোচিত, রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত বিশ্বভারতীর মূল ফটককে ভাঙার নেতৃত্ব দেন, সেই মুখ্যমন্ত্রীর ওপর শিক্ষা ব্যবস্থার বিন্দুমাত্র ভরসা করা সম্ভব নয়, এটা প্রমাণ হয়ে গেছে। আর সব মিডিয়া লিখছে বিশ্বভারতীর প্রাচীর ভেঙে দিয়েছে, অনেক টিভি সংবাদ প্রচার করছে বিশ্বভারতীর প্রাচীর
ভেঙে দিয়েছে। পাঁচিল কোথায় ভেঙেছে? পাঁচিল তো তৈরি হয়, তো ভাঙা কি করে? পাঁচিল তৈরির জন্য গর্ত কাটা হয়েছে, পাঁচিল কোথায় তৈরি হয়েছে? ভাঙলো কোনটা? সেই সময়কার তৈরি রবীন্দ্রনাথের সেই মূল ফটক স্তম্ভ, মূল ফটক, তাকে ভেঙে দাও। আর সেটাকে ঘুরিয়ে দিয়ে বলা হচ্ছে পাঁচিল ভাঙা হয়েছে। পাঁচিল ভাঙা হয়নি, রবীন্দ্রনাথের উপর আঘাত করা হয়েছে। আর সেটা প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলেছে তিনি চান না ওখানে পাঁচিল উঠুক। উনি কে? উনি বিশ্বভারতীর কে? আর ওই জমির উনি কে? যার জমিতে সে যে পাঁচিল দেবে না দেবে সেটা তাদের বিষয়, তা নিয়ে বিশ্বভারতীর সাথে কথা বলতে পারে। পাঁচিল দেওয়া সমস্যা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বলছে পাঁচিল আমি চাই না। আর ওর দলের এমএলএ নেতৃত্ব দিয়ে রবীন্দ্রনাথের ওপর আঘাত হানলো, যেভাবে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো, একইভাবে বিশ্বভারতীতে রবীন্দ্রনাথকে ভাঙলো। বিদ্যাসাগরকে ভেঙেছে তৃণমূল, রবীন্দ্রনাথকে ভেঙেছে তৃণমূল। আর আজকে তারা বড় বড় কথা বলছে, ওই এমএলএর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিচ্ছু করা হয়নি, কারণ মুখ্যমন্ত্রীর উদ্যোগটা। সেই কারণে আমি মনে করি পুরো ব্যবস্থার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়ী। ছাত্রদের ভবিষ্যৎ দিয়ে ছেলে খেলা করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়ী। আজকে বিজেপির দায়িত্বশীল নেতা তিনি মন্তব্য করেছেন যে রাজ্যের ভিসিরা এই সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিস্থিতি নিয়ে রাজ্যের ভিসিদের তাদের কোনো মেরুদণ্ড নেই, তারা ঘিরে মানে বাড়ির পরিচালকের মতো কাজ করে, তারা মানে কার্যত তারা হচ্ছে ঘরের আসন মানে। তো এই যে ধরনের মন্তব্য, এই মন্তব্য কি কতটা সমীচীন? দেখুন, আমি এই জাতীয় মন্তব্য কোথা থেকে হয়েছে, কে করেছে আমি জানি না, কিন্তু আমি পরিষ্কার আপনাকে বলছি যে এই জাতীয় মন্তব্যকে আমি অন্তত সমর্থন করি না, আমার পার্টিও সমর্থন করে না। কিন্তু পরিষ্কার একটি কথা বলতে চাই, যেভাবে রাজনৈতিক সন্ত্রাস শিক্ষা ব্যবস্থার উপর চলছে, রাজনৈতিক দমন নীতি যেভাবে শিক্ষা ব্যবস্থার উপর চলছে, তাতে এই রাজ্যে মেরুদণ্ড সোজা করে কাজ করাটাই একটা দুরূহ ব্যাপার। এবং সেই কারণে বহু শিক্ষাবিদের ইচ্ছা থাকলেও তারা এই রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়ে যাচ্ছে, শিকার হয়ে যাচ্ছে, সন্ত্রাসের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছেন। যেভাবে এই রাজ্যের পুলিশ প্রশাসনকে বারবার রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক অত্যাচার, রাজনৈতিক ফাইলের কাছে মাথা নত করতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থারও একই হাল। সেই কারণে এই রাজ্য থেকে এই অভিশাপকে যতক্ষণ পর্যন্ত না তাড়ানো হবে, শিক্ষা ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থার উন্নতি সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে এই রাজ্যে সুষ্ঠু অবাধ ভোট কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আমরা ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি এবং রাষ্ট্রপতি রাজ্যপালের কাছ থেকে ব্যাপারে তথ্য কে জানিয়েছে? রাষ্ট্রপতির কাছে আমরা অভিযোগ জানিয়েছি। কি বলছে? কৈলাস বিজয় করুন। আচ্ছা, রাষ্ট্রপতি এক কথায় রাষ্ট্রপতি শাসনের জন্য তিনি আবার সওয়াল করেছেন নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হোক, রাষ্ট্রপতি শাসন চাওয়ার কোন প্রোগ্রাম ভারতীয় জনতা পার্টির নেই। দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, যুব মোর্চা সভাপতি রাত 29টা জেলার যুব সভাপতির নাম ঘোষণা করে, কিছুক্ষণ পর এই সভাপতিদের নাম উজ্জ্বল করে নেওয়া হয় কেন? এক। দুই, আজকে শোভন বাবুকে তৃণমূলের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে তৃণমূলে আসতে হলে কোনো শর্ত ছাড়াই আসতে হবে,
আপনার অবস্থান স্পষ্ট করুন। আমার জানা নেই তৃণমূল কাকে কি বলেছে, এই খবর আমার জানা নেই। আর মিডিয়ার কোনো এই জাতীয় খবরের ওপর আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। আর যদি যাকে বলেছে তার পক্ষ থেকে যদি কিছু শুনতে পারতাম তাহলে নিশ্চয়ই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিত। আর 2 নম্বর বিষয় হচ্ছে একটা করেছে, 2 নম্বর বিষয় হচ্ছে যে লিস্ট পাবলিশ হয়েছিল হয়তো কোনো টেকনিক্যাল ত্রুটি আছে, লিস্ট আবার পাবলিশ হয়ে গেল। ঘাটাল মাস্টার প্ল্যান, হ্যাঁ, ঘাটালে ভয়ঙ্কর বন্যা। ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছর ধরে পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে। অভিযোগ হচ্ছে যে বারবার বলা সত্ত্বেও সেই মাস্টার প্ল্যান কিন্তু এখনো ইমপ্লিমেন্ট করা হলো না, কাজ শুরু হলো না, যার জন্য বন্যা। কি বলবেন? একদম বাজে কথা। রাজ্য সরকার যা 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 কোয়ারিজ চেয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা কোয়ারিজেরও জবাব দেয়। আর যখন এই সমস্ত কোনো প্রাকৃতিক বিপর্যয় কোনো একটা কিছু এই জাতীয় হয় তখনই সঙ্গে সঙ্গে সরকারের এই সমস্ত কথা মনে পড়ে। যেমন এই পরীক্ষা বাংলায় হবে না কেন, কেন অমুক ভাষায় হবে, তমুক ভাষায় বাংলায় কেন হবে না। দেখবেন প্রত্যেকবার পরীক্ষার আগে একবার করে তোলে, তারপরে আর ওই নিয়ে কোনো শব্দ করে। আপনি শুনেছেন কিনা প্রত্যেক বছরই কেন এই পরীক্ষা, সারা দেশের পরীক্ষা বাংলায় কেন হবে না, বাংলার ছেলেরা বাংলায় কেন দেবে না। পরীক্ষা ঠিক 1 মাস আগে বিবৃতি শুরু হয়, পরীক্ষা হয়ে যায়, আর কোনো কথা নেই, কোন রকম কিচ্ছু করে। ওদের কাছে এই প্রকল্পের জন্য যে সমস্ত কোয়ারিজ চাওয়া হয়েছিল, যেহেতু কেন্দ্রীয় সরকারের কোনো মিটিং, কোনো কেন্দ্রীয় সরকারের সাথে যোগদান মমতা ব্যানার্জি নিষিদ্ধ করে দিয়েছে, সেই কারণে ওদের পক্ষ থেকে কোনো আমলা তাতে হাজিরও হয় না এবং কোনো প্রশ্নের উত্তর দেয়। আজকে যখন ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতে যখন এই বিপদ দেখা দিয়েছে তখন এই সমস্ত কথা বলতে শুরু করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কেলেঘাই নদীর ব্যাপারে রাজ্য সরকারের তো ব্যাপার, মমতা ব্যানার্জি কতবার বলেছিল। আজকে দাঁতন থেকে শুরু করে সংলগ্ন এলাকায় বন্যায় ভেসে গেছে, কেন ওখানে বাঁধ তৈরি হলো, কেন ওখানকার প্রকল্পকে বাস্তবায়িত করা হলো না। মমতা ব্যানার্জি প্রথমে সে কথা দিয়েছিলেন, করেছে, আগে নিজে যেটা কথা দিয়েছে সেটা আগে করুক, তারপরে ঘাটাল অন্য জায়গা দেখা। এই সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে, রাজনৈতিক হিংসার কারণে, প্রত্যেকটা ক্ষেত্রে অসহযোগিতার কারণে বাংলার মানুষকে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। আশুতোষ কলেজের যে মেধা তালিকা প্রকাশ হয়েছে সেখানে 50 স্থানীয় ইউনিয়নের নাম আছে। এবার আজকে আবার বারাসাত কলেজে একসঙ্গে 4 জন কনস্টারের নাম দেওয়া হলো। যারা পরীক্ষা নিয়ে বিরোধিতা করছে তারা একটা মেধা তালিকার মধ্যে 4 জন 5 জন করে কনস্টার এবং লাগাতার চলছে। এটা কি বলবেন এই বিষয়টা? এটাই তো দুর্ভাগ্যে যে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। পার্থবাবু অনলাইনের বড় বড়াই করেছিলেন, আমি খানিকক্ষণ আগে বলার সময় এটাকে ইঙ্গিত করেছিলাম। অনলাইন ভর্তি, অনলাইন, এই হচ্ছে অনলাইনের পরিণতি হচ্ছে স্থানীয় এবং সে পরীক্ষায় পাশ হয়ে কি করে হল, কে দিল? যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে বলা যাবে তার ভূত এসে দিয়েছে, জীবিত ব্যক্তি সেটাও বলা যাবে না। তার মানে শিক্ষা ব্যবস্থার কত দৈন্যতা, কোথায় এনে নামিয়েছে বাংলার মান কি, এর থেকে তা পরিষ্কার হচ্ছে। সেই কারণে এই সরকারের বিদায় ছাড়া বাংলার উত্থান, বাংলার মুক্তি, বাংলার সম্মান ফেরত কোনোভাবেই সম্ভব না।